দেশে এখন একটা বিষয়ই আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাপেস্টিন খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোথায়। পত্রপত্রিকার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি, তিনি ফ্রান্সে গেছেন, ফ্রান্সের উদ্দেশ্যে। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে জনমনের প্রশ্ন দেখা দিয়েছে, তিনি কেন ফ্রান্সে গেলেন? সেখানে কি কোনো ইনভাইটেশন ছিল, এনজিওর কোনো প্রোগ্রাম ছিল, নাকি প্রেসিডেন্ট ম্যাক্রো তাকে আমন্ত্রণ জানিয়েছে? এরকম কোনো ঘটনা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারিনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জানতে পারিনি। তার মানে তিনি গোপনে এক ধরনের ফ্রান্স যেতে চেয়েছিলেন। কেন গোপনে যাবেন? তিনি তো এই দেশের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি তো নোবেল লরিয়েট। তার এই যাওয়াটা দেশের মানুষ পছন্দ করেনি, এইভাবে যাওয়াটা। আচ্ছা, এখন কেউ কেউ যোগসূত্র খুঁজছেন যে উপদেষ্টারা যেভাবে আত্মসমর্পণ করছেন, তারা কেউ কিচেন ক্যাবিনেটে ছিলেন না। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তৌহিদ হোসেন তিনি বলেছেন, তারপর দিনই আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তার আগে বলেছে আসিফ নজরুল আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তার আগে বলেছে আমাদের ফরিদা আক্তার আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। তার আগে বলেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত আমরা কিচেন ক্যাবিনেটে ছিলাম না। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটাও আমরা জানি না। হাস্যকর, হাস্যকর, হাস্যকর। তাদের এই ধরনের বলদ, এই ধরনের বোকাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, যারা জানেই না দেশ বিক্রি হয়ে যাচ্ছে কিনা, তারা জানেই না দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা, অথচ তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, উপদেষ্টা, মন্ত্রীর পর্যায়ে। এই বাটপারগুলো দেশের উপদেষ্টা থেকে দেশকে বিক্রি করেছে সবাই মিলে একসাথে। আর এখন বলছে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমি চুক্তির ব্যাপারে কিছু জানি না। এটা তো হতে পারে না। চুক্তি তাহলে কারা করেছে? অবৈধ চুক্তি কারা করেছে? দেশকে এত বছর পিছানো হয়েছে, এটা কারা এইসব দেশকে ভাঙচুর করেছে? আপনারাই তো, উপদেষ্টারাই তো, প্রধান উপদেষ্টার নেতৃত্বে। আচ্ছা, আবার কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টার এই পালিয়ে যাওয়া বা দেশ ত্যাগ করা, এটা কি কোনো মানে এটার কারণটা কি? কেউ কেউ বলছেন যে সেই তো একজন ষড়যন্ত্রকারী, অ্যাপেস্টাইন বাংলাদেশের, সে হয়তো ফ্রান্সে গিয়েছে নতুন কোনো ষড়যন্ত্র করবে। এটাও হতে পারে, একেবারে উড়িয়ে দেয়া যায় না। আবার কেউ কেউ বলছেন ঈদের এই একদিন আগে ঈদের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, কোলাকুলি করবেন, ঈদের নামাজ পড়বেন, ঈদের কোরবানি দিবেন, গরিব দুঃখীকে খাবার দাবার দেবেন, গরিব দুঃখীর সাথে দেখা করবেন, অসহায়দের পাশে দাঁড়াবেন। সেই মুহূর্তে ডক্টর ইউনূস কোথায়? এটার ব্যাখ্যা হচ্ছে তিনি চলে গেছেন। ঈদের কোরবানি কোথায় করবেন? সাংবাদিকরা হয়তো খোঁজাখুঁজি করবে তিনি কোরবানি করেছেন কিনা, কোরবানি করেন কিনা, আদৌ কোনোদিন করেছেন কিনা, এবার করেছেন কিনা, ঈদের নামাজ কোথাও পড়েছেন কিনা, এগুলো নিয়ে খোঁজাখুঁজি হবে। এগুলো থেকে দূরে থাকার জন্য, অসহায়দের পাশে তাকে যাতে দাঁড়াতে না হয়, ক্ষতিগ্রস্তদের জন্য কথা বলতে যাতে না হয়, দুঃখীদের জন্য কথা বলতে না হয়, তিনি কোরবানি করবেন আবার মাংস দেবেন দরিদ্রকে? প্রশ্নই আসে না। এই সব কিছু ছেড়ে তিনি এখন দুইবার ঈদের নামাজে দেখা গেছে। সেটার কারণ আছে। কারণ হচ্ছে তিনি একটু করার জন্য, যে দেশবাসীকে, যেহেতু প্রধান উপদেষ্টা সেহেতু দুইটা ঈদে তিনি ঈদের নামাজে যেতে বাধ্য হয়েছেন, এটা বাধ্য হয়ে গিয়েছেন। তিনি কখনো ঈদ উদযাপন করেন না, তিনি এগুলো পছন্দ করেন না, তিনি কখনো জনগণের সাথে মিশতে চান না, কখনো গরিব দুঃখী অসহায় মানুষের সাথে হ্যান্ডশেকও করতে চান না। সেই পর্যায়ের মানুষ হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস একদিন বলবে ভাই কিচেন ক্যাবিনেট সম্পর্কে আমি জানি না, আমেরিকার সাথে কারা চুক্তি করছে আমি জানি না। তো এগুলো কি, এরা আমাদের, তার মানে কি মিথ্যাবাদী, কি অসত্যবাদী, প্রত্যেকে জড়িত। স্কেপ করছে, নিজেকে সরিয়ে নিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করেছে যে এই চুক্তি, কি বলেছে এই চুক্তি বিএনপি করেছে, এই চুক্তি তারেক রহমান জানে। এখন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হলো যে আমাদের খলিল সাহেব, তিনি চুক্তি করেছেন, তিনি জানেন। এখন যেহেতু খলিল তারেক সাহেবের মন্ত্রী, তারা এটা সামলাবে। এটা ভালো মন্দ কোন দিক আছে? এটা কি হাস্যকর কথা এগুলো? তোমরা ক্ষমতায় থাকতে তাহলে প্রতিবাদ করলে না কেন? তোমরা যখন উপদেষ্টা ছিলা যে এইসব কিছু হতে পারবে না, অবৈধ চুক্তি হতে পারবে না, কিচেন ক্যাবিনেট হবে না, কথা তো কেউ বলে নেই। জামাত, শিবির, এনসিপি, বিএনপি সবাই জড়িত, উপদেষ্টারা সবাই জড়িত, এভরিবডি। তো এরা দেশকে একটা হাসির পাত্রে পরিণত করেছে। তোমার যেহেতু তুমি জানোই না, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি প্রধান উপদেষ্টা, তুমি জানোই না দেশের বিরুদ্ধে কি হচ্ছে, তোমার তো ফাঁসি হওয়া উচিত। আলী রিয়াজ জানেই না, দেশের এই বুদ্ধিজীবীরা জানেই না, দেশের উপদেষ্টা, প্রধান উপদেষ্টারা জানেই না কিচেন ক্যাবিনেট একটা নাকি যমুনাতে বসতো মঙ্গলবার। তৌহিদ হোসেনরা জানেই না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এখন এই কথা বলা কেন? জনগণের সাথে প্রতারণা করেছ, প্রতারক।
দেশকে ধ্বংস করেছ। তুমি 3বার পদত্যাগ করতে চেয়েছিলে, পদত্যাগ করলে কেউ ফেরাতে পারে? আমি যদি পদত্যাগ করি, কেউ যদি পদত্যাগ করতে চায়, ডিটারমাইন্ড হয়। তোমাদের আচার আচরণে বুঝেছি আমরা কি বুঝতে পেরেছি তোমরা যে বিব্রত, বা তোমরা যে প্রধান উপদেষ্টাকে পছন্দ করছো না, বুঝতে পেরেছি। তোমরা তো ছেড়ে কথা বলো নাই, ছেড়ে কথা বলেছো, জনগণের সাথে ঝেড়ে কথা বলেছো, জনগণকে অপমান করেছো, অপদস্থ করেছো। এটার জবাব তোমাদেরকে দিতে হবে। কাজেই ডক্টর ইউনূসের এই ফ্রান্স যাওয়া 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সে আরো বৃহৎ কোনো ষড়যন্ত্র করার জন্য দেশের বাইরে গিয়েছে, আরেকটা হলো ঈদের সময়ের লোকজনের সাথে মিশতে হবে, সাধারণ মানুষকে মাংস বিলাতে হবে, কথা বলতে হবে, না বিলালেও সেটা নিয়ে কথা উঠবে, সো বাবারা বাবা আমি দেশের বাইরে চলে যাই, সেই হিসাবও যেতে পারে। এই বাটপার হয়তো আবার ফেরত আসবে, নাও আসতে পারে। তার প্রচুর বিনিয়োগ আছে ফ্রান্সে, এটা আপনারা সবাই জানেন। তো সেই ডক্টর ইউনূস গেলেই বাকি, না গেলেই বাকি, মানে কি ষড়যন্ত্রকারী, এর তো যা করার করবেই, এর কিছু করার নাই। এই ষড়যন্ত্র এর ধ্বংস করবে। আর সবশেষে আবারও বলবো, ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা আনন্দ করছি, কিন্তু যাদের সন্তানকে তারা এই যে হামের নামে হারিয়েছে, ম্যান মেড হাম, ডক্টর ইউনূসের হাম, ডক্টর ইউনূস কর্তৃক আমদানিকৃত হামে যেসব সন্তানরা মারা গেছে, সেই সব সন্তানদের ঘরে তাদের বাবা মারা ঈদ করতে পারছে না, ঈদ করতে পারবে না, এটাই স্বাভাবিক, খুবই দুঃখজনক। এবং আদ্দিন হাসপাতালে 6টা শিশু মারা গেল, কেউ বলছেন যে আরো বেশি। এটা আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঈদের এই প্রাককালে। ঈদের প্রাককালে কেন, সবসময়ের জন্য। আবার হামে আক্রান্ত হয়ে যেসব শিশুরা কাতরাচ্ছে হাসপাতালে, তাদের বাবা মারাও ঈদ করতে পারছে না, ঈদ করতে পারবে না, এটা দুঃখজনক। এই সমস্ত কিছু দেশের এই দুর্গতির জন্য একমাত্র দায়ী বাংলাদেশের অ্যাপেস্টিন অর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, এই ডক্টর ইউনূস সবকিছুর জন্য দায়ী, সমস্ত ধ্বংসের জন্য দায়ী। তাকে একদিন জবাবদিহিতার আওতায় আনতেই হবে, আসতেই হবে, যদি তিনি বেঁচে থাকেন। এখন মনে হচ্ছে তিনি আরো বেঁচে থাকবেন, আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। এই লোকের মৃত্যু কই মাছের প্রাণ। মৃত্যুর দরকার নাই, কিন্তু তার আগে তাকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে দেশে। আলী রিয়াজকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে। দেবপ্রিয় ভট্টাচার্যকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছেন। ফারুকিকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছেন। ফরদ মাজারকে দেখে যেতে হবে সারা কি ডিজাস্টার করেছেন। আসিফ নজরুলকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছেন। সৈয়দা রেজওয়ান হাসানকে দেখে যেতে হবে সারা কি ডিজাস্টার করেছেন। যে ওই যে অধিকারের যে তার নাম আদিলুর রহমানকে দেখে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে। ফরিদা আক্তারকে দেখতে হবে সে কি ডিজাস্টার করেছে। নূরজাহান বেগমকে দেখতে যেতে হবে সে কি ডিজাস্টার করেছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেখে যেতে হবে সে কি করেছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তহিদ হোসেন, তাকে দেখতে হবে সে কি করেছে। আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়াকে দেখতে হবে তারা কি করেছে। নাহিদ ইসলামকে দেখে যেতে হবে তারা কি কষ্ট নষ্ট করেছে দেশটাকে। আরো যারা রয়েছে, মাহফুজ আলমকে দেখে যেতে হবে। হাদি তো দেখে গেছে, আর সবাইকে দেখতে হবে। আরো যারা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখতে হবে, ইনকিলাব মঞ্চকে দেখে যেতে হবে, এনসিপি কে দেখে যেতে হবে, জামাতকে দেখে যেতে হবে, শফিকুর রহমানকে দেখে যেতে হবে, শফিকুল আলমকে দেখতে হবে দেশের কি ক্ষতি করেছে তারা। জামাতের আমিরকে দেখতে হবে, সেনা প্রধানকে দেখে যেতে হবে বাংলাদেশকে কি ক্ষতিগ্রস্ত করেছে তারা। যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের উপলব্ধিতে আসবে, এবং তাদের এখনই এসেছে, তাদের কোনো নিস্তার আমি জানি না দেশবাসী তাদেরকে ক্ষমা করবে কি না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবশেষে আবারও বলবো, হামের উদ্যোক্তা, হামের আমদানিকারক বাংলাদেশের অ্যাপেস্টিন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারওয়ান বাজারকে পাইকারি মার্কেট হিসেবে দেখলেও কারওয়ান বাজারের আর একটা পরিচিতি আছে, সেটা হচ্ছে এটা একটা মিডিয়া পাড়া। এখানে অসংখ্য না, বাট অনেকগুলো টেলিভিশন চ্যানেলের অফিস আছে, পত্রিকা অফিস আছে এখানের মধ্যে, এবং যার কারণে এখানে একটা মিডিয়া সাংবাদিকদের একটা সরগরম অবস্থা সবসময় থাকে। তো আজকে যে গল্পটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কারওয়ান বাজারের গল্প। কারওয়ান বাজারে একজন চা দোকানদার আছেন, তিনি চা বানান। তো ওইখানে গিয়ে আমাদের মোখলেস ভাই বসছে। মোখলেস ভাই বসে বলল, এইখানে কে কিভাবে চা অর্ডার করে এটা থেকে আমি বুঝতে পারবো যে কোন সাংবাদিক কোন পত্রিকার বা কোন মিডিয়া হাউসের সাথে জড়িত। তো আমরা সকলে খুব উৎসাহিত, তাই নাকি, তাহলে দেখি, প্রমাণ হোক। তো প্রথমে একজন আসলেন ভদ্রলোক, এসে বললেন, এই 1 কাপ চা দাও, চিনি ছাড়া। তো মোখলেস বলল যে উনি আরটিভি, ওই যে দেখতেছেন না ওয়াসা ভবনের উপরে, ওইখানে আরটিভির সাংবাদিক। তাহলে আপনি কেমনে চিনেন, বুঝলেন?
হলে আর টিভির অবস্থা একটু দরিদ্র, ছোটোখাটো টিভি চ্যানেল হিসেবে টিকে আছে, তাদের ওই মিষ্টি খাওয়ার মতো সক্ষমতা কম, যার কারণে চিনি ছাড়া চা খেয়ে অভ্যস্ত উনি। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, ভদ্রলোক বললেন হ্যাঁ আমি আর টিভির। আচ্ছা, খুব জমলো। একটু পরে আরেকজন আসলেন, এসে বললেন, এই 1 কাপ চা দাও, দুধ ছাড়া চা দাও। তো ভদ্রলোক বললো, মোখলেস বললো, এই লোক এটিএনের, এখানে এটিএন বাংলা, এটিএন নিউজের কোনো একটা। উনি কিভাবে বুঝলেন মোখলেস ভাই? তো মোখলেস বলল, এদের ধরেন এইসব চিনি আছে, মানে টাকা পয়সা আছে চেয়ারম্যানের, কিন্তু নায়িকা টাইকা আবি জাবি নিয়ে বিজি থাকেন চেয়ারম্যান সাহেব, গায়ক মানুষ, তো দুধের অভাব আছে সাংবাদিকদের, এই জন্য ওরা দুধ না খেয়ে অভ্যস্ত, সুতরাং উনি এটিএনের। তো আমরা জিজ্ঞেস করলাম, হ্যাঁ উনি এটিএনের। তৃতীয় একজন আসলেন, খুব গম্ভীর হাব ভাব নিয়ে আসলেন এবং এসে উনি বললেন, হ্যাঁ 1 কাপ চা দাও, চাপাত্তি ছাড়া। আমরা সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকালাম, চাপাত্তি ছাড়া চা। মোখলেসের দিকে তাকালাম, মোখলেস ভাই কি বিষয়? মোখলেস ভাই কান চুলকাইতে চুলকাইতে বললো, আরে এই লোক প্রথম আলোর। কিভাবে বুঝলেন প্রথম আলো? বলে শুনেন, চাপাত্তি ছাড়া চা আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ, বিএনপি খালেদা জিয়া ছাড়া বিএনপি, এইসব উদ্ভট জিনিস একমাত্র প্রথম আলো চিন্তা করতে পারে। প্রিয় দর্শক, নির্ঘাত থাকেন, মোখলেস ভাইয়ের এই কথাটি সত্য। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সম্ভব, এই ধরনের জিনিস শীর্ষ নেতৃত্বকে -2 করে দেওয়ার জিনিস, এগুলো প্রথম আলোর দ্বারাই সম্ভব, এবং সেটা প্রথম আলো প্রমাণ করেছেন তাদের সাম্প্রতিক একটা রিপোর্ট নিয়ে, যেটা হচ্ছে রাজনীতির হালচাল 6 পর্বের একটা রিপোর্ট, এবং সেখানে শেষ পর্বটা করা হয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বামকে, জাতীয় পার্টিকে এবং অন্যান্য আরো কোন কোন দলকে। আমি 6টা রিপোর্ট পড়ি নাই, এবং 6ষ্ঠ রিপোর্ট যেটা আলোচনায় আছে 25শে মে তারিখের, সেটাতে শিরোনাম হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল, দেশের চলমান ব্লা ব্লা ব্লা, এবং এই রিপোর্টটা হয়েছে। আপনারা অনেকে বলবেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে তো কথাবার্তা হচ্ছে, বা এটাকে গুরুত্ব দেওয়ার কি আছে, এবং এই ধরনের রিপোর্ট তো অন্যান্য পত্রিকা হয়, কেন এটাকে নিয়ে আপনাকে ভিডিও বানাতেই হবে? আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে।